সবাই যদি একটু বলবেন এই আ দু আমরা যেই হত্যাকাণ্ডের খবরটি আসলে গণমাধ্যমে দেখছিলাম যে ইয়াবা সেবন করতে এসে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আবার কিছু গণমাধ্যম বলছে যে অন্য একটি কথা যে চাঁদা চাওয়া হয়েছিল এটি নিয়ে সম্ভবত যে শিক্ষক সাবেক যে শিক্ষক রংপুর জেলা স্কুলের যিনি মারা গেছেন, তিনি পুলিশের কাছে এক ধরনের কমপ্লেইনও করেছেন। ঘটনাটা আসলে এখন পর্যন্ত কতটুকু সত্য জানতে পেরেছেন? আমি আসলে ঘটনার নেপথ্যে হয়তো কারণ থাকতে পারে। তবে পুলিশ যে কথা বলছে যে মাদক খাওয়া দেখে ফেলায় তাদেরকে হত্যা করা হয়েছে সপরিবারে। নৃশংস এই হত্যাকাণ্ড। আমরা আজকে দিনভর ছিলাম, গতকাল রাতেও ছিলাম। সেখানে যে বাড়িটিতে গণপতি চক্রবর্তী বসবাস করতেন সেটি বাড়ি নির্মাণাধীন। তিনি দোতলা কমপ্লিট করেছেন, নিচতলা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি এবং বাড়ি একেবারে যে চুনকাম বা পলেস্তারা সেটিও কিন্তু পূর্ণাঙ্গভাবে করেননি। আর বাড়ির ছাদে লাশ পাওয়া গেছে গণপতি চক্রবর্তীর এবং বাড়ির যে চিলকোঠা সিঁড়ি যেখানে শেষ সেখানে কিন্তু প্রীতিলতা এবং তার মেয়ের মরদেহ পাওয়া যায় এবং শেষে যে ছোট পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী গণপতির যে ছেলে তার লাশ পাওয়া গেছে ঘরের মধ্যে একদম যে বেড আছে সেই বেডের নিচে। এখন পুলিশ যেটি বলছে যে মাদক খাওয়াকে কেন্দ্র করে এই চারটি হত্যাকাণ্ড ঘটেছে। আসলে এই বিষয়টি নিয়ে আমরা দিনভর দৃষ্টি দিয়েছি, কিন্তু পুলিশের যে বক্তব্য সেটি আসলে সাধারণ মানুষ, প্রতিবেশী, স্বজন কেউই কিন্তু আসলে পুরো দমে বিশ্বাস করতে চাচ্ছেন না। কারণ হলো যে এই যাদেরকে ধরা হয়েছে তারা প্রতিবেশী। একেবারেই যে গণপতি চক্রবর্তীর যে বাড়ির পাশের যে টিন শেডের সামনে মুদির দোকান পিছনে যে বাসা সেই বাড়িটি কিন্তু এই একজনের যারা খুন করেছেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে পুলিশের বক্তব্যে তার এবং আমি আজকে তার বাবা মার সাথে কথা বলছি, তারা হয়তো মাদকাসক্ত ছিল কিন্তু তাদের পূর্বের কোন রেকর্ড নেই, তারা চুরি ছিনতাই বা হত্যার মতো ঘটনা এর আগে তাদের কোনো পূর্বের রেকর্ড নেই। আর চারটি লোককে হত্যা করা হলো রাতভর। তানিয়া, আমি যদি আপনাকে একটু সিনারিটা বলি যে একেবারে মাসুয়াপাড়া গ্রাম, যে গ্রামের যে রাস্তা ধরে সেই রাস্তা ধরে কিন্তু প্রায় 200 থেকে 250 পরিবারের বসবাস, একেবারে ঘনবসতিপূর্ণ একটি জায়গা এবং সেই জায়গায় কিন্তু দীর্ঘদিন এই গণপতি চক্রবর্তী যিনি অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি ছিলেন, বসবাস করছেন, জমি নিয়ে বাড়ি করেছেন। তাকে হত্যা করার মতো আসলে এই ঘটনা একেবারেই অসম্ভব। এটি সাধারণ মানুষও কিন্তু এটি নিয়ে প্রতিক্রিয়া দেখছেন, বলছেন। কারণ যদি সেখানে একজন চিৎকার করতো তাহলে কিন্তু আশেপাশে মানুষ শুনতে পেত এবং যে বলছিলাম যে 200 থেকে 250 পরিবারের বসবাস, সেখানে 500 থেকে 700 মানুষ কিন্তু রয়েছে পরিবারগুলোতে এবং সেখানে কেউ জানলো না, কেউ টের পেল না এবং বৃহস্পতিবার রাত গেছে, শুক্রবার দিন গেছে এবং শনিবার কিন্তু দিন চলে গেছে, রাত 11টার পরে খবর পেয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি তানিয়া, সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছিল। যদি মাদক সেবীরা এই হত্যাকাণ্ড ঘটায় আকস্মিকভাবে, তাহলে এই বিদ্যুৎ বিচ্ছিন্ন কে করেছে এটি প্রশ্ন ছিল। কিন্তু আসলে আমরা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দেখেছি আবেগতাড়িতভাবে একটা চিত্রনাট্য বক্তব্য তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন যে দুজনকে ধরা হয়েছে, সিদ্ধার্থ এবং সিদ্ধার্থ সহ তার যে বন্ধু, তারা আত্মীয় হয়, তারা আলামত লুকিয়েছিল, সেই আলামতও তারা উদ্ধার করছে, পুলিশ সেটি দাবি করছেন এবং প্রাথমিকভাবে পুলিশ যখন ওই বাড়িতে গেছে, ফায়ার সার্ভিস গেছে, পুরো তালা ভেঙে কিন্তু এই মরদেহগুলো উদ্ধার করছে। এবং আপনাকে আরেকটি সিনারির কথা যদি বলি তানিয়া, যে বাড়ির ঠিক ডান পাশে একটি মুদির দোকান, বাম পাশে আরেকটি মুদির দোকান এবং বাড়ির যে প্রধান ফটক তার অপোজিটে কিন্তু একটা মন্দির রয়েছে, অর্থাৎ সেখানে বেশ কোলাহল,
থাকে সবসময়, এবং মুদির দোকানের লোকজন থাকে। এই যে তারা এই বিচ্ছিন্ন করলো বাড়ির বিদ্যুৎ, এবং অর্থাৎ পুরো সেদিন বিষয়টি একটু অনেক আমরা আসলে বলতেই পারি যে তদন্ত সাপেক্ষে হয়তো বিষয়টি আরো হয়তো জানা যাবে। তবে সেটি খুব সহসাই যে এই হত্যাকাণ্ডের বিষয়টি ফয়সালা হচ্ছে তা আসলে বোঝাই যাচ্ছে না। অনেক ধন্যবাদ শাহবাজিত আহমেদ। জুবায়ের বাবু, একটু জানতে চাই আপনার কাছে, যদিও এখানে পুলিশ বলছে যে তারা মাদক সেবী ছিলেন এবং তারা হচ্ছে এই ধরনের হত্যাকাণ্ড করেছেন, কিন্তু আবার বিভিন্ন সূত্র আবার বলছে যে তাদের কাছে চাঁদা চাওয়া হয়েছিল, তারা এক ধরনের আতঙ্কের মধ্যেও ছিলেন। এই ঘটনাগুলো আসলে কোনো যোগসূত্র কি আপনার কাছে মনে হয়? কারণ আমাদের আমি তো সহকর্মীরা যেভাবে শুনছিলাম, খুব বলছিলেন। গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম কথাগুলো। ধন্যবাদ আপনাকে। দেখুন, এটি একটি মানে এরকম একটি হত্যাকাণ্ড, একটু লোমহর্ষক একটি হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের যে বিষয়টি আমি যেটা দেখলাম যে মাদক সেবন দেখে ফেলায় হত্যা করেছে, এটা যৌক্তিক না। নিশ্চয়ই এটার পেছনে আরও অনেক কিছু আছে। তবে হত্যাকাণ্ডের যেইগুলো আমরা পুলিশের ভাষ্য শুনেছি, পুলিশ বলছিলেন কিভাবে ধরলেন, শশা খাওয়া, খেজুর খাওয়া, বিভিন্ন বসে বসে বিভিন্ন ব্যাখ্যা করছিলেন তিনি। তবে আমার কাছে বাস্তবিক অর্থে যেটি ওনারা হয়তো ধরেছেন খুনিদেরকে, সেটা এক জিনিস, কিন্তু এই খুনের পেছনের রহস্যটা কি, খুনের পেছনে আসলে কিভাবে কাজ করছে, খুনের পেছনে কারা কাজ করছে, সেই বিষয়টা বোধহয় হয়তো বা তদন্ত না করলে, পরিপূর্ণ তদন্ত না করলে সেটা বোঝা যাবে না। তারপরে আমাদের দেশে যেটি সমস্যা, যেটা হচ্ছে যে এই যে ধরনের একটি খুন হলো এবং সাথে সাথেই একটি বয়ান চলে আসে পুলিশের কাছ থেকে কিংবা বিভিন্ন মানুষের কাছ থেকে, এটা কিন্তু বন্ধ হতে হবে। কারণ একটি খুন, এটার অনেকগুলো মোটিভ থাকতে পারে, এবং এই মোটিভটা কিন্তু আপনি একদিনে বের করতে পারবেন না, তাৎক্ষণিকভাবে বের করতে পারবেন না এই ধরনের খুনের ক্ষেত্রে। যেখানে আপনি যদি সরাসরি হাতে নাতে ধরতে পারতেন, সেটা এক ধরনের ব্যাপার ছিল, কিন্তু এই ধরনের খুনের ক্ষেত্রে কিন্তু আপনি মোটিভগুলো কি আমরা জানি না। সুতরাং এই যে তাৎক্ষণিকভাবে একটা বয়ান দিয়ে দেওয়া, এইটা আমার মনে হয় পুলিশ কর্তৃপক্ষ ভাবতে পারেন যে এগুলো তারা আসলে আদৌ করবেন কিনা। আমরা কিন্তু অতীতে দেখেছি যে মূল ঘটনা কিন্তু আড়ালে চলে যায় শুধুমাত্র একটি বয়ানের কারণে। সুতরাং তারা যখন বয়ানটা দেবেন, তখন তারা বলতেই পারেন যে আমরা ইনভেস্টিগেশনে আছি, ইনভেস্টিগেশন করে আমি সাংবাদিকদেরকে সব জানাবো। এটা হচ্ছে পুলিশের দিক থেকে। আর একটা হচ্ছে আমরা যারা সাংবাদিক বা সংবাদ মাধ্যমে যারা কাজ করি, তাদেরও কিন্তু এটা বোঝা উচিত যে আমরা সবসময় প্রেশার দিতে থাকি যে না এখন বলেন কী হলো, কী হয়েছে। তো এই যে ব্যাপারটা, এটাও কিন্তু এক ধরনের এই ধরনের মানে লোমহর্ষক ঘটনাগুলোকে ধামাচাপা দিতে সাহায্য করে অনেক মানুষদেরকে। সেই বাস্তবতায় আসলে তদন্তের ক্ষেত্রে আবার অনেকে বলছেন যে একে তো একটু সেন্সিটিভ, কারণ যেহেতু এটা সংখ্যালঘু আসলে একটা পরিবারের সাথে ঘটনাটি ঘটেছে। আমরা এর আগেও আরও অনেক ঘটনাতে আসলে রাজনৈতিক এক ধরনের সম্পৃক্ততা বা বাংলাদেশকে এক ধরনের চাপে ফেলা বা এখানে সংখ্যালঘুরা ভালো নেই, এরকমও একটা ব্যাখ্যা আসলে আমরা অনেক সময় দেখেছি, অনেকে দেওয়ার চেষ্টা। দেখুন, আমি তো এই সংখ্যালঘু শব্দটাতেই আমার খুব অ্যালার্জি। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার। সুতরাং সেই প্রসঙ্গে যদি আমি বলি, তিনি কোন ধর্মের ছিলেন এটা বিষয় না, বিষয় হচ্ছে তিনি খুন হয়েছেন। তো সুতরাং এই তার খুনের প্রকৃত বিচার হতে হবে, প্রকৃত যারা খুনি তাদেরকে খুঁজে বের করতে হবে। এইটা হচ্ছে, আমরা যদি গুড গভর্নেন্সের দিকে আমরা বলি যে আমরা গুড গভর্নেন্সের দিকে যাব, তাহলে আমাদেরকে এটা করতেই হবে, নতুবা কেউই কিন্তু নিরাপদ না, আমিও নিরাপদ না, আপনিও নিরাপদ না। অবশ্যই। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং ধন্যবাদ সময় দিয়েছেন আমাদেরকে। নিশ্চয়ই এই বাংলাদেশের ঘটনাটি সম্পর্কে আপনিও অবহিত হয়েছেন। বিষয়টি নিয়ে যদি প্রতিক্রিয়া আপনার কাছে প্রথমে জানতেই চাই, এবং একই সাথে যে প্রসঙ্গটি আসলে বারবার এসছে যে এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে, আপনার দৃষ্টিতে কি মনে হয় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তো মনে হয় আরেকটু সময় নিয়ে এক ধরনের বক্তব্য দেওয়া উচিত ছিল? ধন্যবাদ। জুবায়ের বাবু যেমনটি বললেন যে সংখ্যালঘু শব্দটি উনি আনতে চান না, এবং ইন প্রিন্সিপাল এটা সত্য যে বাংলাদেশের সকল নাগরিক সমান মর্যাদার অধিকারী। সেখানে সংখ্যাগুরু এই বিভাজনটি আসা উচিত নয়, ইন প্রিন্সিপাল ঠিক আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে খুব দ্রুত পুলিশের বক্তব্য আসাটা অন্যায় নয়। ঘটনা যদি পুলিশের কাছে ক্লিয়ার থাকে, পুলিশ খুব দ্রুত একটি বক্তব্য মিডিয়ার সামনে উপস্থাপন করতেই পারে। কিন্তু মানে পুলিশের বক্তব্য যদি এই সময়ের মাঝে আমরা না পেতাম,
ঘটনাটি যেটি ঘটতো যে অনেক গল্পের ডালাপালা কিন্তু জমে যেত, এবং জুবায়ের বাবু যে সংখ্যাটি করলেন, এই সংখ্যালঘুর রাজনীতি কিন্তু আমরা চারদিকে শুনতে পেতাম। এবং যদিও আজকে মানে মিডিয়াতে এসেছে এবং পুলিশের কাছ থেকে বক্তব্য এসেছে যে ইয়াবা সেবনে বাধা দেওয়ার কারণে স্কুল শিক্ষক এবং তার স্ত্রীর সন্তান সন্ততিদেরকে হত্যা করা হয়েছে, এটা পুলিশের কাছে অ্যাপারেন্টলি এটি সত্য মনে হয়েছে, পুলিশ বক্তব্য দিয়েছে। কিন্তু এটি নিয়ে কিন্তু একটি রাজনীতি হবে আগামী কয়েকদিন, আগামী কয়েক সপ্তাহ, কয়েক মাস এই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সীমানার বিরুদ্ধে কিন্তু কেউ কেউ রাজনীতি করবে যে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়, শিক্ষক তার স্ত্রীর সন্তানদেরকে হত্যা করা হয়েছে, যেটি ৭১ টিভির প্রতিবেদকও বললেন যে ইলেকট্রিসিটি অফ করে। তো এই ধরনের একটি রাজনীতি কিন্তু ঘটবে। কিন্তু আমার কাছে যে জিনিসটা শঙ্কা, সেটা হচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা মানে আইন শৃঙ্খলার এমন কি অবনতি ঘটলো যে একজন শিক্ষক তার স্ত্রীর সন্তানকে এভাবে হত্যা করতে হলো। কারা হত্যা করেছে? এটি গভীর চিন্তার বিষয়। আমি মনে করি এটি যদি সামাজিক অপরাধ হয়ে থাকে, এটিও অত্যন্ত শঙ্কার বিষয়, এবং সকলে মিলে এই অবক্ষয় থেকে দেশবাসীকে উদ্ধার করা উচিত। আর অপরদিকে এটি যদি স্যাবোটাজ হয়ে থাকে, এটির পেছনে যদি রাজনীতি হয়ে থাকে, সেটিও আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেটারও সমাধান করতে হবে। ধন্যবাদ। আবু নাসের মাহমুদ রহমতুল্লাহ, আপনার কাছেও যদি আসতে চাই, আপনি কি এটা কোনো ধরনের ভাবে রাজনৈতিক কোনো হত্যাকাণ্ড হিসেবে দেখছেন কিনা? জি, ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক শ্রোতা মন্ডলী এবং সহ আলোচক বৃন্দ যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এখনো পর্যন্ত এই ধরনের একটা মর্মান্তিক হত্যাকাণ্ডের বিষয়ে যে ধরনের আলোচনা বিভিন্ন ভাবে এসেছে, তাতে রাজনৈতিক কোনো হত্যাকাণ্ডের কোন রকমের সূত্র অন্তত আমি খুঁজে পাইনি আর কি। এখানে বিভিন্ন রকমের কথা বলা হয়েছে, মতামত তো আমরা বিভিন্ন ভাবে দিতেই পারি। এখন ধরেন, কেন পুলিশ এত তাড়াতাড়ি এটার মোটিভটা খুলে বলতেছে, সেটাও যদি সন্দেহ হয়। আবার ২-৪ দিন, যেটা ব্যারিস্টার সাহেব বললেন যে ২-৪ দিন দেখবেন যে এটাকে আস্তে আস্তে পলিটিক্যালি রূপ দেওয়া হবে, অথবা সংখ্যাগুরু এই সমস্ত বিষয় করা হবে। এখানে ইন্টারেস্টিং বিষয় যেটা, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যে পরিবারটি, সেই পরিবারটি কিন্তু একটু আমাদের সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্য, এবং যারা গ্রেফতার হয়েছেন পুলিশের প্রাথমিক তদন্তে, যারা গ্রেফতার হয়েছেন তারাও কিন্তু সংখ্যালঘু সদস্য এবং তারা প্রতিবেশী। এবং তারা, পুলিশ যেভাবে কথাগুলো বলেছে, আমার কাছে মনে হয়েছে যে এখনই তো আর এটা বিষয়ে কোনো মন্তব্য আমাদের পক্ষে করা সম্ভব না। কিন্তু পুলিশ, আমার মনে হয় যে তাৎক্ষণিকভাবে বলেননি। জুবায়ের বাবু সাহেব যেটা বললেন, তাৎক্ষণিকভাবে বলেননি। তারা তো আসলে পরশু দিনের ঘটনা, বৃহস্পতিবার রাতের ঘটনা সম্ভবত। কিন্তু আসলে সেটা জানাও গেছে দুদিন পরে গতকাল। কিন্তু পুলিশ তো কাজ করছিল, কাজ করে তারা যে বিষয়গুলো নিয়ে এসছে সামনে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো গুলির কোনো বিষয় ছিল না, এখানে ছুরিকাঘাতের কোনো বিষয় ছিল না। এই পরিকল্পিত হত্যাকাণ্ডের পিছনে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সাধারণত, সেই জিনিসগুলো ব্যবহার হয় নাই। এটা কিন্তু একটা চিন্তার বিষয়। এবং কাউকে বালিশ চাপা দিয়ে, কাউকে গামছা দিয়ে গলা চেপে হত্যা করা হয়েছে। এবং সেখানে আপনি দেখবেন যে পুলিশের যে বক্তব্যগুলো, তাদের বক্তব্যগুলো একই ধরনের। এবং ওই যে কি বলে এটাকে, আপনার বলা হয়েছে যে মাদক সেবন, এটা কিন্তু এরকম হয় অনেক সময় ঘটনা, যে একটা অপকর্ম পাশের বাড়ি করছে, শিক্ষক মানুষ, উনি এটাকে মানতে পারেন না স্বাভাবিকভাবে, উনি গিয়ে হয়তো সেটা প্রতিবাদ